হ্যালো, কেমন আছেন সবাই? ইরানি টিভি সিরিজ তেহরানের দ্বিতীয় সিজনের এক্সপ্লেইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেছেন তারা জানেন কতটা উত্তেজনাকর এই টিভি সিরিজটা। ইরানি রেভলিউশনারি গার্ড এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বুদ্ধির খেলায় কে কতটা এগিয়ে থাকবে সে বিষয়ে তুমুল প্রতিযোগিতা দেখেছি আমরা পুরো সিরিজের প্রথম সিজন জুড়ে। তবে প্রথম সিজন সম্পর্কে খুব একটা এখানে আর বলতে চাইছি না, কারণ একটা টিভি সিরিজের গল্পের গাঁথুনি অনেক গভীর হয়ে থাকে, আপনারা অনেকেই ভালোভাবেই জানেন সেটা। তাই এক্সপ্লেইন না দেখলে ঠিক বোঝা সম্ভব নয় গল্পটা ঠিক কেমন। কিন্তু তারপরেও যেহেতু আজ থেকে দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন শুরু হতে যাচ্ছে, তাই কাহিনীর ধারাবাহিকতা রক্ষার স্বার্থে খুব সংক্ষেপে আমি কিছু সামারাইজ করছি। ইসরায়েলি মোসাদ এজেন্ট তামার রাবিনিয়ান ইরানের পারমাণবিক পাওয়ার প্ল্যান্টে স্যাবোটাজ করার লক্ষ্যে ইরানে এসেছিল, কিন্তু তার মিশন ব্যর্থ হলে সে আশ্রয় নেয় তার খালার বাসায় এবং তার সাথে পরিচয় হয় মিলাদ কাহানি নামে এক ইরানি হ্যাকারের। এরপর দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর দুজনে মিলে ইরানের রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণে থাকা আরেকটা স্যাবোটাজের চেষ্টা করে, কিন্তু ইরানি ইন্টেলিজেন্সের দুর্দান্ত সফলতায় সেটা ব্যর্থ হয়। তারপরেও মোসাদ তার চেষ্টা চালিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে তাদের বিমান বাহিনীর কিছু বিমানকে তারা পাঠায় ইরানের তেহরানে বোমা ফেলার জন্য, কিন্তু এবারও ব্যর্থ হতে হয় তাদের এবং সেই বিমানের পাইলটদের মধ্যে একজন আটক হয়ে যায় ইরানের হাতে। মূলত এভাবেই শেষ হয়েছিল তেহরানের প্রথম সিজনের গল্প। কিন্তু তারপরে কি হয়েছিল সেই ঘটনার ধারাবাহিকতায় দেখানো হয়েছে তেহরানের দ্বিতীয় সিজনের গল্পে। তো আবারও বলছি, যারা এখনও প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেননি তারা প্লিজ সেটা আগে দেখে আসুন এবং তারপর দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন দেখা শুরু করুন। যাই হোক, চলুন এবার দ্বিতীয় সিজনের প্রথম পর্বের এক্সপ্লেইনে প্রবেশ করি। আমরা আপনাদের আগেই বলেছি ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট ইরানের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছিল ইরানের হামলার কারণে এবং সে ধরা পড়ে যায় রেভলিউশনারি গার্ডের হাতে এবং তাকে বন্দী করা হয়। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু চুপ করে বসেছিল না। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল যেভাবেই হোক পাইলটকে বের করে নিয়ে আসতে। অনেকবার তারা বিভিন্নভাবে চেষ্টাও চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি। তবে শেষ পর্যন্ত মোসাদ সিদ্ধান্ত নেয় তামারের সাহায্য তারা গ্রহণ করবে। পাইলটকে সারানোর জন্য তামারের ভূমিকা কি হবে সেটাতে আমরা পরে আসছি। তার আগে বলে রাখি তামার এবং মিলাদ এখন কোথায় আছে। প্রথম সিজনের শেষের দিকে আমরা দেখতে পেয়েছিলাম মিশন ব্যর্থ হলে তামার এবং মিলাদ পালিয়ে যায় এবং একটা অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যায় দুজন। কিন্তু তারা তারপর থেকে চেষ্টা করে যাচ্ছিল ইরান থেকে বেরিয়ে যাবার। এ কারণে মিলাদ তার এক ড্রাগ ডিলার বন্ধুর সাথে কাজ শুরু করেছিল এবং টাকাও জমাচ্ছিল। মিলাদ কাহানি অ্যাক্টিভ থাকলেও তামার কিন্তু সেই ঘটনার পরে বেশ কিছুদিন একেবারে চুপ থাকার সিদ্ধান্ত নেয়। তবে তার খোঁজ শেষ পর্যন্ত জানতে পারে মোসাদ এবং তার সাথে তারা যোগাযোগও করে। এবার চলুন মোসাদ এবং ইরানি রেভলিউশনারি গার্ডের বিষয়ে কিছু কথা বলি। প্রথম সিজনে ইরানি অপারেশনের দায়িত্বে আমরা যাকে দেখেছিলাম মানে মীর কোরেবকে, আপনাদের তো মনেই আছে, যাকে অপারেশনের ব্যর্থতার কারণে সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে এবার ইউলিয়া মেগান নামে আরেকজনকে দায়িত্ব প্রদান করা হয়। এই মহিলার প্রধান কাজ ছিল পাইলটটাকে ইরানের জেল থেকে বের করে নিয়ে আসা এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এই কাজটা খুব ভালোভাবেই শুরু করেছিলেন মেগান। তার এজেন্টরা ঠিকই খুঁজে বের করেছিল তামারকে এবং তাকে তারা কাজে লাগাতেও শুরু করেছিল। অন্যদিকে রেভলিউশনারি গার্ডের কমান্ডেও ব্যাপক পরিবর্তন এনেছিল ইরানি গভর্নমেন্ট। প্রথম সিজনে আমরা দেখেছিলাম ইরানি গার্ড কমান্ডার কাসেম মোহাম্মদের বিচক্ষণতায় তারা কিভাবে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করেছিল। মূলত তার বীরত্বের কৃতিত্ব স্বরূপ ইরানের রেভলিউশনারি গার্ডের মূল কমান্ডের দায়িত্ব প্রদান করা হয় তাকে এবং ইরানের বিরুদ্ধে মোসাদের ষড়যন্ত্র রক্ষার জন্য তাকে বিশেষ কিছু ক্ষমতাও প্রদান করা হয়। তো যাই হোক, এবার চলুন দেখে নেই সেই ইসরায়েলি পাইলটকে ছাড়ানোর জন্য মোসাদ ঠিক কিভাবে তামারকে ব্যবহার করতে চলেছিল। তামারের খোঁজ পাওয়ার পর মোসাদ তার সাথে যোগাযোগ করে এবং পাইলটকে বের করার জন্য তার সাহায্য চায়। তামারকে বলা হয় মোসাদ একটা বিশেষ উপায়ে পাইলটকে জেল থেকে একটা হসপিটালে নেয়ার ব্যবস্থা করবে। তাকে হসপিটালে নেয়ার পর তামারের কাজ হবে হসপিটালের পাওয়ার সিস্টেমটাকে হ্যাকিংয়ের মাধ্যমে অকেজো করে দেওয়া। আর এই সুযোগে মোসাদের বিশেষায়িত কয়েকজন এজেন্ট সেই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসবে পাইলটকে। মোসাদের এ ধরনের প্রস্তাবে তামার রাজি হয়েছিল,
কিন্তু এটার জন্য সে মোসাদের কাছে একটা আবেদনও করেছিল। আবেদনটা ছিল কাজ শেষ হলে তাকে এবং মিলাদকে যেন ইরান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তামারের এ ধরনের প্রস্তাবে মোসাদও রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় মোসাদের পরিকল্পনা মতো সেই জেলে বন্দি পাইলটকে এক গার্ডের মাধ্যমে বিশেষ একটা পিল দেওয়া হয়েছে এবং সেই সাথে তাকে বলে দেওয়া হয়েছে কখন সে এই পিলটা খাবে। অর্থাৎ এর মাধ্যমে মোসাদ চাইছিল এই সময়ের মধ্যে তামারকে রেডি করতে। সবকিছু মোটামুটি রেডি হওয়ার পর কাউন্টডাউন শেষ হলে পাইলট সেই পিলটা মুখে পুরে নেয়, কিন্তু একটু পরে দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে সে, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু মোসাদ এমন একটা নিখুঁত প্ল্যান তৈরি করেছিল যে পাইলটকে তারা যে হসপিটালে নিতে চাইছিল সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রোগীর ক্রিটিক্যাল সিচুয়েশন বিবেচনা করে এমআরআই করার সিদ্ধান্ত নেন ডাক্তার। হাসপাতালে যখন এটা ঘটছিল তখন অন্য একটা দেশে আরেকটা ঘটনা ঘটে চলেছিল। সেটা হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে ফারাজ কামালির কথা। প্রথম সিজনে আমরা এই ফারাজকে লিড রোল প্লে করতে দেখেছিলাম। প্রথম সিজনের শেষের দিকে তাকে গুলি করা হয়েছিল এবং তারপর থেকে তাকে রেভলিউশনারি গার্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু বাদ পড়ার পরেও ফারাজ কিন্তু বসেছিলেন না। তিনি তার বিশ্বস্ত এজেন্ট আলীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। আসলে ফারাজ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ইরানি। তো পাইলটকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছে তখন সেই খবরটা পৌঁছে যায় আলীর কাছে, আর আলীর মাধ্যমে এটা জানতে পারে ফারাজ কামালি। কিন্তু এরকম একটা ঘটনায় অন্যরা কোনো সন্দেহ না করলেও তার অনুসন্ধানী মনে ঠিকই সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। কামালি এটা নিয়ে আলীর সাথে এরপর আলাপ শুরু করে এবং তাকে তখনই হাসপাতালে যেতে নির্দেশ দেয়, যে হাসপাতালে পাইলটকে ভর্তি করা হয়েছে। আলীও এবার বিষয়টার গুরুত্ব বুঝতে পারে। সেও ধরে নেয় এই ঘটনার কারণ নিশ্চয়ই মোসাদ। তারা চাইছে কোনোভাবে পাইলটকে বের করে নিয়ে যেতে। তাই সে দেরি না করে এবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় ঠিক সময় মতো পরিকল্পনা অনুযায়ী তামার তার কাজ শুরু করে দিয়েছে এবং পাইলটকে যখন এমআরআই রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখন হ্যাক হয়ে যায় হাসপাতালের পুরো সিস্টেম। আর এই সুযোগে ডাক্তারের ছদ্মবেশে আগে থেকে হাসপাতালে অপেক্ষা করা কয়েকজন মোসাদ এজেন্ট পাইলটের দখল নিয়ে নেয়। তারা পেছনের একটা দরজা দিয়ে যখন বের হওয়ার জন্য রেডি হতে শুরু করেছে ঠিক তখন আলী হাসপাতালে এসে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনা করে এবং সবার কাছ থেকে সব শুনে সে বুঝতে পারে তার এবং ফারাজের ধারণাই সঠিক। ইতিমধ্যে পাইলটকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই সে তার সহকারীদের নির্দেশ দেয় তাকে খুঁজে বের করার। কিন্তু শেষ পর্যন্ত পাইলটকে ধরতে ব্যর্থ হয় এই রেভলিউশনারি এজেন্টরা। অন্যদিকে দেখা যায় তামার তার কাজ শেষ করে হাসপাতালের লবি ধরে এগিয়ে যেতে শুরু করেছে পালানোর জন্য। কিন্তু সে খেয়াল করে রেভলিউশনারি গার্ডের সদস্যরা ইতিমধ্যে হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাই সে অন্য পথ খুঁজে বের করার চেষ্টা চালায়, কিন্তু একসময় সে পথ হারিয়ে ফেলে। তবে ঠিক সেই সময় একজন মহিলাকে দৃশ্যপটে উপস্থিত হতে দেখা যায়। সেই মহিলা তামারকে অবাক করে দিয়ে তার বেরোনোর পথ বলে দেয়। তামার তার নির্দেশ অনুসরণ করে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হয় হাসপাতাল থেকে। এদিকে ইরানি রেভলিউশনারি গার্ড প্রথমবারের মতো ব্যর্থ হয় মোসাদের কোনো এজেন্টকে নিজেদের কাছে রাখতে। তবে এর মধ্যে আরেকটা ঘটনাও ঘটেছিল। সেটা হলো তামারের খালা এবং তার হাজব্যান্ড রেভলিউশনারি গার্ডের জিম্মায় ছিল, যেটা আমরা প্রথম সিজনে দেখেছিলাম। তামারকে আশ্রয় দেওয়ার জন্য মূলত তাদের আটক করা হয়েছিল, কিন্তু তাদের নিয়ে এই ইরানের রেভলিউশনারি গার্ডের একটা পরিকল্পনা ছিল। বিশেষ করে কমান্ডার কাশেম মোহাম্মদী তাদের নিয়ে কিছু একটা করতে চাইছিলেন। কাশেম যখন জানতে পারেন পাইলটকে নিয়ে যাওয়া হয়েছে তখন তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা হলো তামারের খালা এবং খালুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সেই লক্ষ্যে এক পর্যায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরও করা হয় এবং সেটা লাইভ টেলিকাস্ট করা হয়। এর মাধ্যমে কাশেম মোহাম্মদী বিশ্বাসঘাতকদের এই বার্তাই দিতে চাইছিলেন যে ইরানের সাথে যারা বেইমানি করবে এবং মোসাদের সাথে যারা হাত মেলাবে তাদের ভাগ্যে এই পরিণতিই বরণ করতে হবে। ইরানের সাধারণ নাগরিকদের মতো এই দৃশ্য টিভিতে দেখতে পায় তামার। একই সাথে তামার বুঝতে পারে তার কারণেই প্রাণ দিতে হলো তার আপনজনদের। ফলে সে সাথে সাথেই একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেটা হলো সে এই অবস্থায় এখন আর ইরান ছেড়ে যাবে না। তার খালার হত্যার প্রতিশোধ নেবে সে কাশেম মোহাম্মদীকে যেভাবেই হোক হত্যা করবে। কিন্তু যেহেতু মোসাদের টার্গেট তামারের দ্বারা ফুলফিল হয়েছিল, তাই তাকে এবং মিলাদকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মোসাদের পক্ষ থেকে। সে কারণে একটা গাড়ির ব্যবস্থা করা হয় এবং গাড়িটি তামারকে নিয়ে রওনা হয় মিলাদ যেখানে রয়েছে সেখানে। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় ঘটেছিল।
সেটা হলো মিলাদ যার সাথে ড্রাগ বিজনেসে জড়িয়ে ছিল তার মাধ্যমে একজন লোকের সন্ধান পায় সে, যে কিনা টাকার বিনিময়ে ইরান থেকে অন্য দেশে অবৈধভাবে মানুষদের বের করে দেওয়ার ব্যবস্থা করতে পারত। সেই লোকটার সাথে মিলাদ বেশ কয়েকবার দেখাও করেছিল, কিন্তু একদিন তার এই কাজ দেখে ফেলে ফারাজ এবং তার উপরে নজর রাখতে শুরু করে সে। ফারাজকে রেভলিউশনারি গার্ড থেকে বরখাস্ত করা হলেও লোকটার রক্তে মিশেছিল ইরানের ন্যাশনাল সিকিউরিটির বিষয়টা। অনেকটা স্বপ্রণোদিতভাবেই সে তামার এবং মিলাদকে খুঁজে চলেছিল এবং তার ফলই সেদিন সে পেয়েছিল। তামার যখন মিলাদকে নিতে আসছিল তখন ফারাজ মিলাদকে ট্র্যাক করে তার বাসার কাছে এসে পৌঁছায় এবং তার উপরে নজর রাখতে শুরু করে। সে জানত সারাদিনে যা ঘটেছে তাতে মোসাদ এজেন্ট তামার মিলাদকে নিতে এখানে আসবে এবং তার পালানোর প্ল্যান রয়েছে। এ কারণে সে ইতিমধ্যে আলীকেও খবরটা পাঠিয়ে দিয়েছিল এবং তাকে সেখানে আসতে বলেছিল। ফারাজের ধারণা মতোই কিছুক্ষণ পর সে দেখতে পায় মিলাদ বাড়ি থেকে বের হয় তামারের সাথে যোগ দেওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই আলী এবং আরও দুজন এজেন্ট চলে আসে সেখানে এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু মিলাদ তাদের দেখতে পায়, ফলে সে পালাতে শুরু করে। বেশ কিছু সময় ধরে ধাওয়া পাল্টা দেওয়ার পর অনেক কষ্টে মিলাদ কাহানি তামারের দেওয়া ঠিকানাটায় চলে আসে এবং তামারের সাথে গাড়িতে উঠে বসে। খুব অল্প সময়ের জন্য এরকম হাই প্রোফাইল দুজন এজেন্টকে ধরতে ব্যর্থ হয়ে ফারাজ এবং আলী হতাশ হয়ে পড়ে। হতাশ হওয়ারই কথা। অন্যদিকে বেশ কিছু সময় পর মিলাদ এবং তামার একটা ফুয়েল স্টেশনে চলে আসে। এখানকার একটা ট্যাঙ্কারে লুকিয়ে তাদের ইরান থেকে বের করে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তামার বলে সে যাবে না, মিলাদ যেন চলে যায়। সে মিলাদকে বলে এখানে আমার এখনও একটা কাজ বাকি রয়েছে, সেটা শেষ করতে হবে, এরপর সে তার সাথে যোগ দেবে। কিন্তু তার এই কথা মেনে নেয় না মিলাদ। সে তামারকে ছাড়া এখান থেকে যাবেই না বলে সাফ জানিয়ে দেয়। মিলাদের একগুঁয়েমি মনোভাব তামার বুঝতে পারে তাদের দুজনকে এখন আবার একসাথেই থাকতে হবে, কিন্তু কোথায় থাকবে তারা এবং পরবর্তী পদক্ষেপ তাদের কী হবে, এই বিষয়টা যখন তামার ভাবছে ঠিক তখন একটা উপায় বাতলে দেন ট্যাক্সি ড্রাইভার। এই ড্রাইভারও মোসাদের একজন এজেন্ট ছিল। সে তাদের একটা জায়গায় নিয়ে আসে এবং রাস্তার অপর পাশে দাঁড়ানো একটা গাড়িকে দেখিয়ে সেদিকে যেতে নির্দেশ দেয় তামারকে। তামারও বিনা দ্বিধায় সেই গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতরে সে সেই মহিলাকে দেখতে পায় যার সাহায্যে সে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে পেরেছিল। আসলে এই মহিলা ছিলেন ইরানের মোসাদের অন্যতম একজন এজেন্ট। প্রথম সিজনে আমরা মাসুদকে যে ভূমিকায় দেখেছিলাম তার থেকেও বড় ভূমিকা পালনের দায়িত্ব পড়েছিল এনার উপর। এর নাম ছিল মারজান মন্তেজারি। মারজানের উপরে দায়িত্ব পড়েছিল তামারের মাধ্যমে অপারেশন শেষ করে তাকে ইরান থেকে বের করে দেওয়ার। কিন্তু তিনি যখন জানতে পারেন যে তামার যেতে রাজি নয়, তখন এটা তিনি মোসাদ হেডকোয়ার্টারে জানান। মোসাদ ডিরেক্টর ইউলিয়া মারজানকে দায়িত্ব দেন তার সাথে কথা বলার এবং তামার কি চাইছে সেটা নিয়ে আলোচনা করার। মারজান ইরানি ছিলেন একজন ইরানি সাইকিয়াট্রিস্টের ছদ্মবেশে। তার স্বামী ছিলেন একজন ইরানি নাগরিক। অনেক বছর আগে তাদের বিয়ে হয় এবং তারপর থেকেই মারজান ইরানেই বসবাস করছেন, কিন্তু তিনি মূলত একজন ইরানি ডাক্তার হলেও ছদ্মবেশে মোসাদের একজন এজেন্ট হয়ে কাজ করছিলেন। তামারের সাথে কথা বলার পর মারজান তামারের খালার বিষয়ে জানতে পারেন এবং সে কেন ইরানে থাকতে চায় সেটাও জানতে পারে। কিন্তু তামার যেটা করতে চাইছিল সেটা একেবারেই সহজ কাজ ছিল না। রেভলিউশনারি গার্ড জেনারেল কাসেম মোহাম্মদের প্রমোশন পাওয়ার পর তাকে ধরা এখন অনেক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সব শোনার পর মারজান তামারকে কয়েকদিন সময় নিতে বলে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারপর সে যেন মুভ করে সে বিষয়ে নির্দেশনা দেয়। তাছাড়া সে তাদের এটাও বলে আপাতত তাদের একটা সেফ হাউসে রাখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মিলাদ এবং তাকে থাকতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে তারা। এরপর তামার আর মিলাদকে একটা ফ্ল্যাটে নিয়ে আসা হয়। মারজান বলে এখন থেকে এটাই তাদের থাকার জায়গা। তামারকে বিদায় দিয়ে মারজান যখন বিষয়টি নিয়ে মোসাদ ডিরেক্টর ইউলিয়ার সাথে কথা বলে এবং তামারকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ করে, তখন ইউলিয়া কিছু কঠিন কথা শোনায় তাকে। মোসাদ কোনো এজেন্টের আবেগ নিয়ে চিন্তা করে না, তাদেরকে কাজের জন্য নিয়োগ করা হয় এবং দ্রুত কাজ শেষ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। এই বিষয়টা মারজানকে আবারও স্মরণ করিয়ে দেয় মোসাদ ডিরেক্টর। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাই ফারাজ কামালের স্ত্রী নাহিদকে মুক্তি দিয়েছে মোসাদ। আমরা জানি মোসাদের হাতে কিডন্যাপ হয়েছিলেন নাহিদ, কিন্তু ফারাজের কাছে আসার পর থেকেই তিনি বেশ অসুস্থ ছিলেন। তার মানসিকতা অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই ফারাজকে দিনের বেশিরভাগ সময় নাহিদের সাথেই কাটাতে হতো। কিন্তু তা সত্ত্বেও সে গোপনে গোপনে তামারের খোঁজ চালিয়েই যাচ্ছিলেন।
কিন্তু তামারকে ধরতে ব্যর্থ হওয়ার পর তার মধ্যে হতাশাটা একেবারে বাসা বেঁধে বসে। পরের দিন সকালে সে যখন তার স্ত্রীর সাথে কথা বলছে তখন তাদের বাসায় হাজির হয় রেভুলেশনারি গার্ডের চিফ কাশেম মোহাম্মদী। ভেতরে ঢুকেই তিনি ফারাজের সাথে কথা বলেন। কাশেম জানতে পেরেছিলেন ফারাজের কর্মকাণ্ড সম্পর্কে। তিনি যে তামারকে প্রায় ধরে ফেলেছিলেন সেটাও জানতে তিনি। তাই তিনি চাইছিলেন ফারাজের সাসপেনশন উইথড্র করে তাকে আবার কাজে ফিরিয়ে নিতে। ফারাজকে চাকরিতে বহাল করায় ফারাজ ভীষণ খুশি হলেও তার স্ত্রী নাহিদ খুব একটা খুশি হতে পারছিলেন না, কারণ তার মনটা তখনও অনেকটা শিশুর মতো হয়ে গিয়েছিল। তিনি সবসময় ফারাজের সঙ্গ চাইতেন, একা থাকতে কোনোভাবেই চাইতেন না তিনি। যেহেতু তাকে এখন থেকে অফিসে যেতে হবে সেহেতু ফারাজকে তার স্ত্রীকে বাড়িতেই একা রেখে যেতে হবে। তো যাই হোক, সেই সেফ হাউসে প্রথম দিনটা কেটে যায় তামারদের। কিন্তু পরের দিন সকালে তামার দেখতে পায় মারজান তাদের ফ্ল্যাটে প্রবেশ করছে এবং তাদের জন্য নাস্তা তৈরি করছে। তাকে দেখে এবার বেশ অবাক হয় ওরা, কিন্তু মারজান তার অবাক হওয়াটাকে উপেক্ষা করে তাদের সাথে একটা আলোচনায় বসে। সে তামারকে বলে, এখানে থাকার জন্য বেশি সময় মোসাদ ডিরেক্টর দিতে চান না তোমাদের, তাই যা করার দ্রুত করতে হবে। তামারের ইচ্ছে সম্পর্কে জানার পর মোসাদ একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হলো জেনারেল মোহাম্মদীকে যদি শেষ করা যায় তবে সেটা হবে ইসরায়েলের জন্য বিশাল একটা সাফল্য। তাই তামারের ইচ্ছাটাকে বাস্তবায়নের একটা সুযোগ দিতে চাইছিল তারা। কিন্তু কাশেম মোহাম্মদীর কাছে পৌঁছানোটা একেবারেই সম্ভব ছিল না। তবে একটা পথও খোলা ছিল, আর সেটা হচ্ছে কাশেমের ছেলে পিম্যান মোহাম্মদী। এই পিম্যান আমেরিকায় পড়াশোনা করায় তার মধ্যে পশ্চিমা ভাবধারা বেশ প্রবল ছিল। জিমে যাওয়া, নেশা করা, মেয়ে নিয়ে ফুর্তি করা ইত্যাদি কাজে তাকে প্রায়ই দেখা যেত। তাই এই পিম্যানকেই টার্গেট করেছিল মারজান। আর কিভাবে তার মাধ্যমে কাশেমের কাছে পৌঁছানো যায় তার একটা পথ নিয়েও আলোচনা করতে এসেছিল সে। এই পিম্যান যে জিমে যেত সেটার মালিক ছিল বাহিদ নামে এক ধনকুবের, আর এই বাহিদের সাথে সম্পর্ক ছিল মিলাদের। বাহিদের কাছে সে কোকেন বিক্রি করত। তাই মারজান মিলাদকে বলে, বাহিদকে মাধ্যম করে পিম্যানের সাথে যোগাযোগ করো এবং তার সাথে বন্ধুত্ব করে তোলো। কিন্তু বাহিদের সাথে যোগাযোগ করা হলেও সেদিন সে ফোন ধরছিল না। কি আর করা, এরপর বেশ কিছু টুকিটাকি ঘটনা প্রায় একসাথেই ঘটতে দেখা গিয়েছিল। বাহিদকে না পেয়ে মিলাদ চলে যায় তার জিমে, কিন্তু বাহিদ তার কাছ থেকে এখন বেশি কিছু কিনতে রাজি ছিল না। তবে খুব কড়া টাইপের কিছু কোকেন তাকে দিয়ে মিলাদ এটা পরীক্ষা করার কথা বলে ফিরে আসে বাসায় এবং তার উত্তরের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ফারাজ কাজে যোগ দেয় তার স্ত্রী নাহিদের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। একাকিত্ব তাকে পেয়ে বসেছিল, ফলে ফারাজও কাজে মন দিতে পারছিল না। এদিকে মোসাদ থেকে মারজানের কাছে প্রেশার আসছিল তামারকে দিয়ে পিম্যানের একটা লিঙ্ক খুঁজে বের করার, কিন্তু কোনো দিক দিয়ে কিছুই এগোচ্ছিল না। তবে পরের দিন ঘটে একটা ঘটনা। মিলাদ যার থেকে কোকেন নিত তাকে দেখা যায় মিলাদের বাসায় আসতে। প্রচণ্ড রেগে গিয়েছিল লোকটা, কারণ তাকে না জানিয়েই মিলাদ বাহিদের সাথে কারবার করতে চলেছিল। কিন্তু এই লোকটা যখন ভেতরে ঢুকে মিলাদ এবং তামারকে একসাথে দেখতে পায় তখন আরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটির সময় হঠাৎ সে বাড়িতে চলে আসে সেই বাহিদ। সে এবার মিলাদের সাথে সরাসরি দেখা করতে চলে এসেছিল, কারণ গতকাল মিলাদ তাকে যে কোকেনটা দিয়ে এসেছিল সেটা ছিল খুবই ভালো মানের এবং তার বেশ পছন্দ হয়েছিল। তাই সে মিলাদের থেকে এবার আরও বেশি কোকেন নিতে চাইছিল। বাইরের দরজায় দাঁড়িয়ে বাহিদের উপস্থিতি দেখতে পেয়ে এবার বিপদে পড়ে যায় ওরা। ফলে উপায়ন্ত না দেখে সেই ডিলারকে আঘাত করে বসে। তাকে অজ্ঞান করে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। এরপর বাহিদকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। রুমে ঢুকে বাহিদ তামারকে দেখে অবাক হয়ে যায় এবং তামারের রূপে মুগ্ধ হয়ে যায় সে। মিলাদ এ সময় তামারকে তার বোন বলে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর বাহিদ তামারের সাথে আলাপ করতে শুরু করে এবং তাকে তার জিমে যাওয়ার প্রস্তাব দেয়। আর প্রস্তাবটা লোভেও নেয় তামার, কারণ সে জানে মিলাদ ফেল করলে তাকেই পিম্যানের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। আমরা জানি ফারাজের স্ত্রী নাহিদ ভীষণ ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। প্রতিদিনের মতো এদিন যখন ফারাজ স্ত্রীকে কিছুটা শান্ত করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, ঠিক তখন তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ফারাজ দরজা খুলে দিলে যাকে দেখা যায় তাকে দেখে ফারাজের মতো আমাদেরও চোখ কপালে ওঠে, কারণ দেখা যায় দরজায় দাঁড়িয়ে আছে মোসাদ এজেন্ট মারজান মন্তাজেরি। কিন্তু ফারাজ চমকে গেলেও মারজানকে কিন্তু একেবারেই ভাবলেশীন দেখাচ্ছিল তখন। মারজান ফারাজকে তার সঠিক পরিচয় দিয়ে বলেছিলেন, আপনার স্ত্রী নাহিদের বিষয়ে একজন সাইকিয়াট্রিস্টের আবেদন করা হয়েছিল, মূলত সে কারণেই তার এখানে আসা।
কিন্তু মারজানকে দেখে এবং তার কথা শুনে ফারাজ ঠিক বিশ্বাস করতে পারছিলেন না তাকে। কিন্তু তারপরেও ভেতরে প্রবেশ করেন মারজান এবং বিভিন্ন কথা দিয়ে নিজের পরিচয় এবং ফারাজের দ্বিধা দূর করার চেষ্টা করেন তিনি। মনে একরাশ দ্বিধা নিয়েই শেষ পর্যন্ত ফারাজ কামালি মারজানকে নাহিদের জন্য অ্যাপয়েন্ট করেন। তার হাতে আসলে কোনো উপায় ছিল না সেই মুহূর্তে। নাহিদের শারীরিক অবস্থা এবং তার চাকরি দুটোকে একসাথে একা সামাল দেয়া তার জন্য বেশ অসম্ভব হয়ে পড়েছিল। সেদিন মারজানকে নাহিদের কাছে রেখে অফিসে চলে আসেন ফারাজ কামালি। কিন্তু তার মনের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছিল সেটা দূর করার জন্য তিনি আলীর কাছে মারজানের বিষয়টা খুলে বলেন এবং এই মহিলা সম্পর্কে বিস্তারিত একটা খোঁজ নিতে নির্দেশ দেন। এখন প্রশ্ন হচ্ছে, এত জায়গা থাকতে মারজান কেন ফারাজের বাসায় গেলেন? উত্তরটা খুবই সহজ। মারজান নাহিদের বিষয়টা যখন জানতে পেরেছিলেন তখন সে বুঝতে পারেন নিজের পেশার সাথে ফারাজের স্ত্রীর রোগের বিষয়টা মিলে গিয়েছে। তখন রেভলিউশনারি গার্ডের কমান্ড সম্পর্কে জানতে তিনি ফারাজের বাসায় গিয়ে ওঠেন। মারজান জানতো ফারাজকে সম্প্রতি তার পদে ফেরত আনা হয়েছে, তাই তার বাসায় একবার যদি ঢোকা সম্ভব হয় তবে অনেক অজানা তথ্য মোসাদের কাছে জানানো সম্ভব হবে। তো ওদিকে ফারাজ এবং আলী যখন মারজানের বিষয়ে খোঁজ নিতে ব্যস্ত রয়েছে তখন মারজানকে দেখা যায় নাহিদের সাথে কথা বলতে। সে চাইছিল দ্রুত নাহিদের আস্থা অর্জন করতে, কিন্তু নাহিদ মানে কামালের স্ত্রী প্রথম দিকে মারজানের উপস্থিতিটা ঠিক মেনে নিতে পারছিলেন না। কিন্তু মারজান ছিলেন একজন সত্যিকারের সাইকিয়াট্রিস্ট। তিনি জানতেন এইসব রোগীদের কিভাবে মোটিভেট করতে হয়, তাই একসময় তার সুচতুর কথাবার্তায় কিছুটা স্বাভাবিক আচরণ করতে শুরু করেছিলেন নাহিদ এবং মারজানকে বিশ্বাস করতেও শুরু করেন। অন্যদিকে তামার রাবিনিয়ানকে দেখা যায় বাহিদের জিমে গিয়ে হাজির হতে। বাহিদ তাকে দেখে তো ভীষণ খুশি হওয়ারই কথা, কারণ তামারের ছিপছিপে গড়নের দেহ কাঠামো তাকে একেবারে মোহিত করে ফেলেছিল। সে ভেবেছিল মেয়েটাকে যদি কোনোভাবে পটানো যায় তবে অনেক দিন একে নিয়ে খেলা যাবে। মানে বড় লোকদের বিষয়গুলো যেভাবে হয় আর কি, বাড়তে কিছু বলতে চাইছি না। কিন্তু বাহিদের মনোভাবের বিষয়টা তামারও বুঝতে পেরেছিল। কিন্তু সে ছিল একজন ট্রেনিং প্রাপ্ত মোসাদ এজেন্ট। নিজেদের কাজ উদ্ধারের জন্য এরা যে কোনো কিছু যে কোনো সময় করতে প্রস্তুত থাকতো। তো তামার যখন জিমে তখন অন্যদিকে ফারাজকে দেখা যায় চুপি চুপি মারজানের বাসায় ঢুকতে। আসলে আলীর মাধ্যমে সে মারজানের বাসার ঠিকানাটা জোগাড় করেছিল। ফারাজ মূলত দেখতে চাইছিল এই মহিলা আসলেই সত্যি কথা বলছে কিনা তার কাছে। যদি সে মিথ্যে বলে তবে তার কোনো প্রমাণ এই মহিলার বাসায় থাকতে পারে। কিন্তু সারা বাসায় তল্লাশি করার পরেও ফারাজ তেমন সন্দেহজনক কিছুই খুঁজে পান না। উপরন্তু একটা গোপন ক্যামেরায় তার উপস্থিতি ধরা পড়ে যায় মারজানের কাছে। অন্যদিকে দেখা যায় জিম শেষে তামার বাহিদের আমন্ত্রণে তার বাংলোতে গিয়ে হাজির হয়েছে। সে আসলে কোনো উদ্দেশ্যকেই ছাড় দিতে চাইছিলেন না। বাহিদ তাকে তার বিশাল বাড়িতে আমন্ত্রণ জানায়, কিন্তু তামার যখন এখানে তখন মিলাদ তার বাসায় ফিরতে দেরি দেখে তাকে বেশ কয়েকবার ফোনে চেষ্টা করে। কয়েকবার তামার ফোন কেটে দিলেও এক পর্যায়ে সে বলে দেয় সে কোথায় আছে। তাই কিছু সময় পর দেখা যায় মিলাদ বাহিদের বাংলো বাড়িতে গিয়ে হাজির হয়েছে, কিন্তু তার এ ধরনের উপস্থিতিতে বেশ রেগে যায় বাহিদ। আসলে সে তামারের সাথে একান্তে সময় কাটাতে চাইছিল, কিন্তু মিলাদ এসে পরে তার প্ল্যানটা ভেস্তে গিয়েছে, আর সে কারণেই সে বিরক্ত। এরপর রেগে সে দুজনকে তার বাড়ি থেকে এক প্রকার বের করে দেয়। বাহিদের তাড়িয়ে দেয়া এবং মিলাদের আচরণে এবার একেবারে হতাশ হয়ে পড়ে তামার, কারণ সে অনেকটাই পটিয়ে ফেলেছিল বাহিদকে, কিন্তু মিলাদ সব ভেস্তে দিল। এটা ছাড়াও মিলাদ আরও একটা ভুল করেছিল। সে যখন বাহিদের জিমে প্রথমে তামারকে খুঁজতে গিয়েছিল তখন তার ফুটেজটা ক্যাপচার হয়ে গিয়েছিল জিমের একটা সিসি ক্যামেরায়, আর সেই সূত্র ধরে তার গাড়িটাকে ট্রেস করতে শুরু করেছিল দুই পুলিশ। সে এবং তামার যখন বাহিদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পৌঁছেছে তখন তাদের পেছনে ধাওয়া করে ইরানি পুলিশ। অনেকক্ষণ ধরে ধাওয়া করার পরে পুলিশের থেকে বাঁচতে ওরা একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে লুকায় এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। যদিও পুলিশ একসময় তাদের খোঁজে সেখানে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের না পেয়ে তারা ফিরে গেলে বেঁচে যায় ওরা। সেদিন রাতে বাসায় ফিরে ফারাজ দেখতে পায় তার স্ত্রী নাহিদ বেশ খুশিভাবে রয়েছে। নাহিদের থেকে সে জানতে পারে মারজান খুব ভালো একজন মহিলা, তাকে নাহিদ পছন্দ করে ফেলেছে। নাহিদের কথায় এবার ফারাজও খুশি হয়, কারণ সে সব দিকে খোঁজ নিয়ে এবং নিজেও খোঁজ নিয়ে দেখেছে এই মহিলার ক্যারিয়ার একেবারে ফ্রেশ। ফারাজ একই সাথে ভাবে এতদিনে যেহেতু একজনকে পাওয়া গিয়েছে তাই এখন থেকে তার গোয়েন্দাগিরিটা আরও ভালোভাবে চালানো সম্ভব হবে।
তো ফারাজ যখন এসব ভাবছে তখন তার কাছে ফোন করে মারজান। সে বলে, আপনার মতো দেখতে একজন লোক আজ আমার বাসায় ঢুকেছিল, হয়তো আপনি ছিলেন সেটা। আমি জানি আমার বিষয়টা আপনাকে অনেক চিন্তিত করে ফেলেছে, তাই আপনি যেটা করেছেন সেটা ঠিকই আছে, আমি এটা মেনে নিচ্ছি। আসলে এই কথার মাধ্যমে মারজান মূলত বোঝাতে চাইছিল ফারাজ যেটা করেছে সেটা ঠিক করেছে এবং সে কিছু মনে করেনি, আর এর মাধ্যমেই সে ফারাজের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইছিল। অন্যদিকে সেদিন সন্ধ্যায় আর একটা ঘটনা ঘটেছিল। তামার মিলাদকে বকাঝকা করলেও সে বুঝতে পেরেছিল তামার আসলে কি করতে চাইছে এবং সে সত্যিই তার প্ল্যানটা ভেস্তে দিয়েছে। তবে মিলাদ একটা কথা তামারকে তখন বলে। সে বলে সন্ধ্যায় বাহিদ একটা পার্টিতে যায় যেখানে পিমেনও মাঝে মাঝে আসে, তাই তাদের হাতে আরেকটা সুযোগ রয়েছে। তামার মিলাদের কথায় এবার বেশ খুশি হয় এবং মিলাদ যখন বলে চলো দুজনে মিলে সেই পার্টিতে যাই, তখন তার কথায় সাথে সাথে রাজি হয় তামার এবং নিজেকে পরিপাটি করে সেজেগুজে সেই পার্টিতে গিয়ে হাজির হয় ওরা। যদিও মিলাদকে দেখে বাহিদ এবার একটু অখুশি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তামারকে দেখে নিজেকে শান্ত করে নেয় সে। এরপর তামারকে সে একটা টেবিলে নিয়ে গিয়ে বসে যেখানে অন্যদের সাথে কাশেম পুত্র পিমেনও উপস্থিত ছিল। সেও তামারকে খেয়াল করছিল এবং বোঝা যাচ্ছিল তামারের রূপে বেশ আগ্রহ রয়েছে তার এবং তামারকে সে পছন্দ করে ফেলেছে। আর তামারও পিমেনের মনোভাবটা বুঝতে পেরেছিল এবং সে আরও বুঝেছিল পিমেন তার প্রথম টোপটা গিলেছে। তামার জানতো এরপর সে পিমেনের সাথে যোগাযোগ করলে অবশ্যই সাড়া দেবে পিমেন, আর সে কারণে বিষয়টি নিয়ে মারজানের সাথে আলাপ করলে মারজান তাকে কিছু ডিভাইস এবং সেই সাথে একটা ফোনের ব্যবস্থা তামারকে করে দেয়। এই ফোনের কাভারটা ছিল পিমেনের ফোনের কাভারের মতো। তামারের কাজ ছিল এই ফোনটাকে কিছু সময়ের জন্য পিমেনের ফোনের সাথে বদলে নেওয়া এবং পিমেনের ফোন থেকে ডাটাগুলো কালেক্ট করা। এর মাধ্যমে ওরা অন্তত জানতে চেষ্টা করছিল কাশেম মোহাম্মদী কখন কোথায় কিভাবে যায় কিভাবে থাকে। তো এদিকে এসব চললেও অন্যদিকে ফারাজের গাড়িতে একটা ট্র্যাকার প্লাস আড়ি পাতার যন্ত্র বসিয়ে দেওয়া হয়। মোসাদ একদিকে যেমন পিমেনকে ট্র্যাক করতে চাইছিল, তেমনি অন্যদিকে তাদের সম্পর্কের রেভলিউশনারি গার্ড কী ভাবছে সেটাও জানার চেষ্টা করে যাচ্ছিল। ফারাজ কোথায় যায়, কার সাথে দেখা করে এবং কী চিন্তাভাবনা করছে সব কিছুই জানতে চাইছিল মোসাদ। অন্যদিকে দেখা যায় সেই মোবাইল এবং ডিভাইসগুলো নিয়ে তামার সেদিন বিকেলে বাহিদের বাংলো বাড়িতে গিয়ে পৌঁছায়, কারণ এখানে একটা পার্টি হওয়ার কথা ছিল এবং তাকেও গত রাতে আমন্ত্রণ জানিয়েছিল বাহিদ। তো ভেতরে ঢোকার পরে তাকে সাদরে আমন্ত্রণ জানায় বাহিদ। এরপরে অন্যদের সাথে মিশে যায় সে। কিছু সময় পর একটা সুইমিং পুলের কাছে তামার পিমেনকে দেখতে পায়। একই সাথে সে দেখতে পায় পিমেনের পাশে রাখা রয়েছে তার ফোনটা। তামার জানে তাকে ওই ফোনটা নিতে হবে প্রথমে, তাই সে অন্যদের সাথে এবার সুইমিং পুলে নেমে পড়ে এবং পিমেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে শুরু করে। কিছুক্ষণের প্রচেষ্টায় সে সফল হয় এবং পিমেনের অলক্ষ্যে তার ফোনের সাথে পিমেনের ফোনটাও বদলে নেয়। ফোনটা হাতিয়ে নেয়ার পর তামার পুল থেকে উঠে চলে আসে ভেতরের একটা রুমে এবং সেখানে গিয়ে সে যত দ্রুত সম্ভব পিমেনের ফোন থেকে ডাটা ট্রান্সফার করতে শুরু করে। তবে মূল ট্রান্সফারটা করছিল সেই বাড়ির বাইরে দাঁড়ানো মিলাদ তার গাড়ির মধ্যে থেকে। তবে ডাটা ট্রান্সফার যখন প্রায় শেষের দিকে, ঠিক তখন পিমেনের গলা শুনতে পায় তামার বুঝতে পারে পিমেন তার ফোনের খোঁজ করছে, তাই সে দুটো ফোন নিয়ে পিমেনের সামনে এসে দাঁড়ায় এবং তার হাত থেকে ফোনটা দিয়ে দেয় তাকে। এবার একটু অবাক হয় পিমেন, কিন্তু তামার বলে দুটো ফোনের কাভারে একই রকম হয় সে ভুল করে তার ফোনটা নিয়ে এসেছিল। অন্যদিকে পিমেনের এই পার্টিতে যোগদানের বিষয়টা জানতে পেরেছিল ফারাজ। তামার এবং মিলাদের আগের তৎপরতায় ফারাজ জানতো যে কোনোভাবেই হোক তামার পিমেনের সাথে ঘনিষ্ঠ হতে চাইবে, আর সে ধারণায় থেকেই সেদিন সেখানে একসময় এসে পৌঁছায় ফারাজ এবং আলী। কিন্তু তাদের সেখানে দেখে চটে যায় পিমেনের এরকম আচরণে ফারাজ তাকে কিছু বোঝানোর চেষ্টা করলেও সেটা সে কিছুতেই শুনতে চাইছিল না, তাই কথা বলতে না পেরে সেখান থেকে চলে যায় ফারাজ এবং আলী। এদিকে এর মধ্যে ডাটা ট্রান্সফারের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে সেদিন পিমেনের চাচাতো বোন অসুস্থ হয়ে পড়লে পিমেনের অনুরোধে তামারকে তার সাথে যেতে হয়। কিন্তু তামার পিমেনের সাথে চলে যাওয়ার বিষয়টা দেখে ফেলে বাহিদ। সে মনে করত তামার তার, কিন্তু পিমেনের সাথে তামারের চলে যাওয়াটা সে ঠিক মেনে নিতে পারছিল না। তামার পিমেনের সাথে রওনা হলে অপেক্ষা করা মিলাদ এবার তার পিছু নিতে যখন যাবে তখন তাকেও দেখে ফেলে বাহিদ এবং তাকে তার বাসায় ডেকে নেয়। এরপর তারা সেখানে দুজনে মিলে ড্রিঙ্কস করতে শুরু করে। কিন্তু ড্রিঙ্কস করা শেষ করে মিলাদ যখন বাহিদের বাসা থেকে বের হয়েছে
এবং কিছু দূর এগিয়েছে, ঠিক তখনই তাকে দুজন পুলিশ এসে আটক করে এবং তার দেহ তল্লাশি করে কোকেন পাওয়া যায়। আর এই কোকেন রাখার অপরাধে মিলাদকে গ্রেপ্তার করা হয়। মিলাদকে কেন গ্রেপ্তার করা হলো সেটা তো বোঝা গেল, কিন্তু কার কারণে মিলাদ গ্রেপ্তার হলো? গ্রেপ্তারের পরে তাকে নিয়ে আসা হয় জেলখানায়, কিন্তু তখনও পুলিশ জানতো না মিলাদের মোসাদ কানেকশনের কথা, তাই সাধারণ কয়েদিদের সাথেই তাকে রাখা হয়েছিল। অন্যদিকে তামার সারা রাত মিলাদের জন্য অপেক্ষা করেও তার খোঁজ না পেয়ে বেশ অস্থির হয়ে পড়েছিল। এদিকে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই আবার মারজান তামারের এখানে হাজির হয় নতুন একটা প্রস্তাব নিয়ে। এই প্রস্তাবটা এসেছিল সরাসরি মোসাদ হেডকোয়ার্টার থেকে। প্রস্তাবটা ছিল, মোসাদ জানতে পেরেছিল রেভলিউশনারি গার্ড কমান্ডার কাশেম মোহাম্মদই মাঝে মাঝেই তার ছেলে পিম্যানের সাথে ব্যাডমিন্টন খেলতে যায়। তারা যে ব্যাটটা ব্যবহার করে সেগুলো প্রায় একই রকমের দেখতে, তাই কাশেমের ব্যাটের হাতলে যদি বিষ প্রয়োগ করে দেওয়া হয় তাহলে তাদের আর এত কাঠখড় পোহাতে হবে না কাশেমকে মারার জন্য। তামারকে জাস্ট পিম্যানের সাথে মেশার সময় কোনো একটা সুযোগে ব্যাটের হাতলে বিষটা স্প্রে করে দিতে হবে। মারজানের এ ধরনের কথা শুনে এবার একটু চিন্তায় পড়ে যায় তামার। একে তো মিলাদের কোনো খবর নেই, তার উপরে এখন আবার তাকে এই নতুন একটা মিশন শুরু করতে হচ্ছে। অথচ মাত্র গতরাতে পিম্যানের সাথে একটু ঘনিষ্ঠ হতে পেরেছিল সে। তার এ ধরনের চিন্তার মধ্যেই মারজান তাকে বলে, তুমি এখনই পিম্যানকে ফোন করে তার সাথে দেখা করার একটা শিডিউল করে নাও। মারজানের কথায় সে সাথে সাথে পিম্যানকে ফোন করে এবং সেদিন বিকেলে তারা দেখা করবে বলে সিদ্ধান্ত হয়। মারজান বেরিয়ে যাওয়ার পরে তামার জানতে পারে মিলাদকে কোকেন বহন করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। খবরটা শুনে স্বাভাবিকভাবেই ভীষণ চিন্তায় পড়ে যায় তামার রাবিনিয়ান, কারণ যদি পুলিশ কোনোভাবে মিলাদকে চিনতে পারে এবং টর্চার করে তাকে, তাহলে তামারের অবস্থানের কথাও তারা জেনে যাবে। তাই সে সাথে সাথেই দুই জায়গায় ফোন করে। প্রথমে সে ফোন করে মারজানের কাছে এবং তাকে যেভাবেই হোক বের করে নিয়ে আসতে বলে, আর তারপর সে ফোন করে বাহিদের কাছে। বাহিদকে সে জানায় মিলাদের কথা এবং তার কাছে সে জানতে চায় মিলাদকে সে ছাড়িয়ে আনার জন্য কোনো হেল্প করতে পারবে কিনা। বাহিদ সব শুনে তাকে উত্তর দেয় তার চাচা পুলিশের একজন বড় অফিসার এবং সে মিলাদকে বের করে নিয়ে আসতে পারবে। বাহিদের কথা শুনে তামার কিছুটা আশ্বস্ত হয় এবং তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি থানায় যাব। এরপরে দুজনে মিলে রওনা হয় থানার উদ্দেশ্যে। তবে গতরাতে তামার যে পিম্যানের সাথে চলে গিয়েছিল সেটা একেবারেই বাহিদের পছন্দ হয়নি, সেই কথা সে এবার তামারকেও বলে। এর কিছু সময় পর থানায় এসে ঢোকে দুজন। বাহিদ মিলাদের বিষয়ে এক অফিসারের সাথে কথা বলে, কিন্তু তাদের কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। অন্যদিকে মারজান তার সেই ড্রাইভারকে নির্দেশ দেয় কোনো একটা লিঙ্ক বের করে থানায় ঢুকে মিলাদকে বের করে আনতে। এদিকে যখন এসব চলছে তখন ভেতরে মিলাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, কারণ কোকেন ব্যবসার সাথে সে কতদিন জড়িত, কে কে তার সঙ্গে রয়েছে, এসব বিষয়ে ইতিমধ্যে দুইবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে কিছুই বলতে না চাইলে বেশ কিছু মারও হজম করতে হয়েছে তাকে। তবে এসব সহ্য করার পরেও বাহিদের চাচার লিঙ্ক শেষ পর্যন্ত কাজে লাগে। যদিও সেই মোসাদ এজেন্টও ভেতরে ঢুকে গিয়েছিল এক পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে, কিন্তু শেষ পর্যন্ত বাহিদি মিলাদকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু পুলিশ যখন মিলাদকে তামারের কাছে হ্যান্ড ওভার করছে তখন একটা ঘটনা ঘটে। তামার পুলিশের কাছে হঠাৎ জানতে চায় এই মিলাদকে আটক করার জন্য কে দায়ী ছিল। পুলিশ উত্তরে বাহিদের দিকে নির্দেশ করে। আসলে তামারের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই গতরাতে মিলাদকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল সে, আর তার পকেটেও কৌশলে ওই কোকেনটা রেখেছিল বাহিদ। আর সে জানতো তামার তাকে মিলাদের ছাড়ানোর জন্য নিশ্চয়ই ফোন দেবে, আর হয়েছেটাও তাই। আর এতে সে তামারের কিছু আনুগত্য লাভ করতে পারবে। মোটামুটি এইরকমই একটা ঘটনা ছিল। তো এই ঘটনায় বাহিদ বিব্রত হলেও তামারের চোখে একেবারে ঘৃণিত ব্যক্তি হয়ে উঠেছিল বাহিদ। যা হোক, পুলিশের টর্চারে বেশ আহত হয়ে পড়েছিল মিলাদ। তামার আহত মিলাদকে এরপর বাসায় নিয়ে আসে কোনো ঝামেলা ছাড়াই। তবে তারপরেও তামারের কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না, কারণ পিম্যানের সাথে সেদিন বিকেলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তার। সেদিন বিকেলে বাইরে বেরোনোর আগে মারজান তামারের বাসায় আসে এবং তার হাতে বিষের একটা স্প্রে দিয়ে দেয়। এই বিষটা ছিল খুবই মারাত্মক। বিষ প্রয়োগের 1 ঘন্টার মধ্যেই শিকার ধরাশায়ী হয়ে যাবে। তো সব প্রস্তুতি শেষ করে তামার একসময় পিম্যানের সাথে দেখা করার জন্য তার ঠিকানায় চলে আসে। একটু আগে ভাগেই সেদিন চলে এসেছিল তামার, তাই পিম্যান তাকে দেখে বেশ অবাকই হয়। তা সত্ত্বেও ভেতরে গিয়ে বসে দুজন। কিছুক্ষণ কথাবার্তা শেষে হঠাৎ তামারের কাশি হতে শুরু হয়। ফলে পিম্যান তাকে বলে, এখানে একটু ওয়েট করো,
আমি তোমার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি। আসলে এই কাশির ভানটা তামার ইচ্ছে করেই করেছিল, কারণ সে একটা সুযোগ খুঁজছিল ব্যাটের হ্যান্ডেলে স্প্রেটা করে দেওয়ার জন্য। কিন্তু সব পরিকল্পনা সবসময় সঠিকভাবে বাস্তবায়ন হয় না, আর এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। কারণ ঠিক একই সময়ে ফারাজ কামালি এসে পৌঁছেছিল পিম্যানের বাসায়। এই ফারাজ প্রথম থেকেই পিম্যানের উপরে নজর রাখছিল, কারণ সে জানতে পেরেছিল তামারের সাথে পিম্যানের একটা কানেকশন তৈরি হয়েছে, আর তাকে ধরতে হলে পিম্যানের উপরে নজর তাকে রাখতেই হতো। তো সেদিনও ফারাজ এই একই কারণে পিম্যানের সাথে দেখা করার জন্য তার বাড়িতে এসেছিল। কিন্তু ভেতরে ঢুকে সে দেখতে পায় অদ্ভুত একটা ঘটনা। তামারকে দেখতে পায় ড্রয়িং রুমে বসে পিম্যানের ব্যাগটা খুলতে এবং ব্যাডমিন্টন ব্যাটটা নিয়ে নাড়াচাড়া করতে। আসলে পিম্যান চলে যাওয়ার পরে তামার কাশেম মোহাম্মদের ব্যাটে স্প্রে করার পর যখন সেটা রাখতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে পৌঁছেছিল ফারাজ এবং সেটাই সে দেখে ফেলেছিল। কিন্তু ফারাজ জানত না এই ব্যাটের হাতলে বিষ স্প্রে করে দেওয়া হয়েছে। তো তামারকে এখানে এই অবস্থায় দেখে ফারাজ ভাবে এই মোসাদ এজেন্টকে ধরার এর থেকে আর কোনো ভালো সুযোগ সে পাবে না। কিন্তু ভাবনায় ছেদ ফেলে তার ফোনে আসা একটা ফোন কল। ফোনটা রিসিভ করে সে দেখতে পায় তার বাসা থেকে নাহিদের ডাক্তার মারজান ফোন করেছে। কিন্তু ফোনে মারজানের কথা শুনে ফারাজের আত্মাটা শুকিয়ে যায়, কারণ মারজান তাকে বলছে, আমি জানি তুমি কোথায় রয়েছো ফারাজ কামালি, তোমাকে ট্র্যাক করা হচ্ছে। আমি এটাও জানি তোমার সাথে তামারের দেখা হবে, কিন্তু তুমি যদি তামাকে ধরার বা আটকানোর চেষ্টা করো তবে তোমার স্ত্রী নাহিদকে এখনই খুন করা হবে। তাই স্ত্রীর ভালো চাও তো তামারের কোনো ক্ষতি তুমি করবে না। মারজানের কথাগুলো শুনে এবার একরাশ হতাশা এসে জমা হয় ফারাজের মধ্যে। যাকে ধরার জন্য এত পথ সে পাড়ি দিয়েছে, সেই মোসাদ এজেন্ট এখন তার সামনে থাকলেও তার স্ত্রীর জন্য তাকে ধরার সুযোগ নেই, কারণ তার স্ত্রী ফারাজের কাছে সবচেয়ে মূল্যবান। সেই সাথে সে এটাও বুঝতে পারে মোসাদের চালে ধরা পড়ে গিয়েছে সে, এবং মারজান সব জেনে শুনেই তার বাসায় শুই হয়ে ঢুকে পড়েছিল। এই অবস্থায় আসলে কিছু করার ছিল না ফারাজ কামালির। এরপর সে দেখতে পায় পিম্যান তামারের জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছে। তারপর তারা অন্য রুমে চলে যায়। এই অবস্থা দেখে ফারাজ ভাবে তামারকে ধরতে না পারলেও সে পিম্যানের ব্যাগে কি খুঁজছিল সেটা তার জানা দরকার। তাই তাদের অলক্ষ্যে সে গিয়ে ব্যাগটা খুলে তার ভেতর থেকে ঠিক কাশেম মোহাম্মদের ব্যাগটাই বের করে নিয়ে আসে। কিন্তু সে তো আর জানতো না তার অজান্তেই একটা বিষধর সাপ এই মাত্র ছোবল দিয়েছে। তো ব্যাগে কোনো সন্দেহজনক কিছু না পেয়ে ফারাজ কামালি বাইরে বের হয়ে আসে। কিন্তু একটু পরেই গেটের বাইরে বের হয়ে আসে তামার রাবিনিয়ান। সেও জানতো না ফারাজ তাকে ধরার জন্য এখানে এসেছে। তাই সে সরাসরি আবার ফারাজের সামনে পড়ে যায় এবং কিছুটা হকচকিয়ে যায়। কিন্তু ফারাজের মধ্যে তাকে ধরার কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে বেশ অবাক হয় তামার। একটু থমকে দাঁড়িয়ে থেকে এরপর তাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর খবর আসে সেদিন কাশেম মোহাম্মদই তার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলতে আসছে না, ফলে এবারের ফাঁদটাও ব্যর্থ হয়। তবে আর একটা ঘটনা কিন্তু ঘটেছিল। সেটা হলো ফারাজ পিম্যানের ওখানে থাকা অবস্থাতেই তার সহকারী আলী এসে পৌঁছেছিল। গেটের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে জানতে চায় ফারাজ এখান থেকে কাউকে বেরিয়ে যেতে দেখেছে কিনা। কিন্তু তার কথার উত্তরে ফারাজ না বলে। তার সাথে কথা বলা শেষ করে আলী এবার ভেতরে চলে যায়। ওদিকে কিছুক্ষণের মধ্যেই ফারাজ তার বাসায় গিয়ে হাজির হয় এবং সে অবাক হয়ে খেয়াল করে মারজান তখনও তার বাসা থেকে যায়নি। মহিলার কলিজায় জোর আছে দেখছি, এটাই ভাবে ফারাজ কামালি। মারজানকে দেখে ফারাজ এবার তার সাথে কথা বলতে চায়। এরপর তারা দুজন পাশের একটা রুমে গিয়ে ঢোকে। কিন্তু ফারাজ কথা বলা শুরু করার আগেই মারজান বলতে শুরু করে, শোনো ফারাজ, তুমি জানো আমি কে, তবে এটাও তোমার জানা উচিত মোসাদ হলো একটা বট গাছের মূলের মতো, যাকে কখনো উৎপাটন করা সম্ভব নয়। আমি সেই মূলের ছোট্ট একটা অংশ মাত্র। আমি থাকি বা না থাকি তাতে মোসাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি না থাকলে তোমার স্ত্রী নাহিদের তো অনেক কিছুই আসে যায়। তুমি কিছুক্ষণ আগে একজন মোসাদ এজেন্টকে ছেড়ে দিয়েছ। তাছাড়া তোমার অফিসে বসে কাশেমের বিরুদ্ধে অনেক কথা বলেছ, যেগুলোর রেকর্ড মোসাদের কাছে আছে। সেসব যদি একবার ফাঁস হয়ে যায় তবে তুমি ভাবো তোমার ফাঁসি কে আটকাতে পারবে। তাই চুপ করে থাকা তোমার জন্য সবথেকে বেটার কাজ হবে এই মুহূর্তে। মারজানের কথায় আসলেই ফারাজ কামালির এবার কিছুই আর বলার থাকে না, কারণ মারজান যা বলছে তার কিছুই মিথ্যে নয়। এরপর সেখান থেকে বেরিয়ে আসে মারজান চলে যাওয়ার পরে ফারাজ তার বাসার মধ্যে কোনো বাঘ লুকিয়ে রেখা হয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় তার হঠাৎ খারাপ লাগতে থাকে। এক সময় কাশি শুরু হয় এবং সেটা বাড়তে থাকে
এবং তার জ্বর আসতে শুরু করে। আসলে এগুলো সবই ছিল সেই ভাইরাসের প্রতিক্রিয়া। তার এসব কাণ্ড দেখে নাহিদ তার কাছে ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে আরেকটা ঘটনা ঘটতে দেখা যায়। স্প্রে করার পরে মোসাদের তরফ থেকে বলা হয় তামার এবং মিলাদকে ইরান থেকে বের করে নিয়ে আসতে। সে কারণে সেই ড্রাইভারকে পাঠানো হয় তাদের পিক করার জন্য। কিন্তু হঠাৎ সে জানতে পারে কাশেম মোহাম্মদই সেদিন ব্যাডমিন্টন খেলতে আসেননি। আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল পিম্যান, বলা যায় তার কাছেই আসছিল। তাদের দেখে সে গাড়ি থামায়। ওদের কাছে এসে পিম্যান বলে তার গাড়িতে উঠতে। আর তামার এটাকে একটা সুযোগ হিসেবে দেখে এবং মিলাদকে সাথে নিয়ে সে পিম্যানের গাড়িতে গিয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই ফারাজ তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। নাহিদ তাকে শুশ্রূষা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এ সময় ফারাজ দুর্বল কণ্ঠে বলে ওঠে, আমাকে ভাইরাস দেয়া হয়েছে, তার কারণে আমি মারা যেতে চলেছি। আসলে মারজানের সাথে কথা বলার সময় তাকে সে এটা বলেও দিয়েছিল। তো যাই হোক, এটা শুনে একেবারে চমকে গিয়েছিল নাহিদ। কিন্তু ঠিক সেই সময় দরজায় কড়া নাড়া শব্দ হলে নাহিদ দরজা খুলে দেখতে পায় মারজান দাঁড়িয়ে আছে। প্রথমে মহিলাটিকে দেখে গা জ্বলে গেলেও মারজান যখন নাহিদকে বলে তার কাছে ফারাজকে বাঁচানোর জন্য একটা অ্যান্টিডোট আছে, তখন মহিলাটা কিছুটা আশ্বস্ত বোধ করে এবং শান্ত হয়ে যায়। মারজান বলে ফারাজের দেহে এটা প্রয়োগ করা হলে সে বেঁচে যাবে, তবে ফারাজকে মোসাদের হয়ে কাজ করতে হবে। মানে মারজান ফারাজকে ডুয়েল এজেন্ট করার প্রস্তাব দিচ্ছিল। তার কথার উত্তরে নাহিদ এবার হ্যাঁ জানায়, আর মারজান সেই অ্যান্টিডোটটা ফারাজের দেহে পুশ করে দেয়। দেখা যায় এর কিছু সময়ের মধ্যেই ভালো হয়ে ওঠে ফারাজ কামালি। এভাবে আরও কিছু সময় পর ফারাজের বাসায় আসতে দেখা যায় আলীকে। তাকে দেখে এবার একটু অবাক হয় ফারাজ। এরপর ওরা একটা রুমে গিয়ে বসে। সেখানে আলী ফারাজকে বলে, আপনি কেন দেশের সাথে গাদ্দারি করেছেন? কেন আপনি একজন ইসরায়েলি এজেন্টকে আপনার সামনে দিয়ে যেতে দিয়েছেন? এরকম দেশদ্রোহী কাজ কেন করলেন আপনি? আলীর এসব কথা বলার কারণ হলো পিমেনের ওখান থেকে একটা ছবি পেয়েছিল সে, যেখানে সে বাহিদের সাথে তামারকে দেখেছিল। সে পিমেনের গার্ডদের কাছে জানতে পেরেছিল ফারাজ যখন এখানে ছিল তখন তার সামনে দিয়েই তামার রাবিনিয়ান নামে এই মেয়েটা বের হয়ে যায়। আর এই ঘটনাই আলীর কাছে সব পরিষ্কার হয়ে যায়। আর আলী বুঝতে পারে ফারাজ কোনো একটা কারণে রেভুলেশনারি গার্ডের সাথে গাদ্দারি করছে। তাই আলী তার দায়িত্ব থেকেই ফারাজের এখানে এসেছিল মূলত তাকে গ্রেপ্তার করার জন্য এবং তার সাথে কথা বলার জন্য। তো আলীর কাছে সব জেনে ফারাজও বুঝতে পারে এখন পরিস্থিতি তার আর নিয়ন্ত্রণে নেই। তাই নাহিদকে বিদায় বলে সে আলীর সাথে বেরিয়ে আসে বাসা থেকে। কিছুটা আসার পরে আলীকে ফারাজ হঠাৎ বলে বসে, আলী তুমি আমাকে মেরে ফেলো এখানেই। আমার বিষয়গুলো সবাই জানতে পারলে তারা আমাকে ঘৃণা করবে। আমার ফাঁসি হোক তাতে দুঃখ নেই, কিন্তু পরে আমার স্ত্রীর জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠবে। তার এই কথা শুনে আলীও এবার একটু অবাক হয়। এ সময় ফারাজ আলীর পিস্তলটা বের করার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির সময় একটা গুলি বেরিয়ে যায়। দেখা যায় গুলিটা আলীর হার্টে গিয়ে লেগেছে এবং বলাই বাহুল্য গাড়ির মধ্যেই মারা যায় আলী। এ অবস্থায় ফারাজও একটু হক চুকিয়ে যায়। তবে সে বুঝতে পারে আলীর মৃত্যুতে সে বেঁচে গেল এবং এই সুযোগটা এখন তাকে কাজে লাগাতে হবে। ফলে নিজেকে কিছুটা সাফসুতরো করে সে বাসায় ফিরে আসে। তবে পরের দিন রেভলিউশনারি গার্ডের আরেক অফিসার ফারাজের বাসায় আসেন এবং আলীর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ফারাজ যদিও স্বীকার করে যে আলী এসেছিল গতকালকে তার এখানে, কিন্তু এরপর সে কোথায় গিয়েছিল সেটা তার জানা নেই। ফারাজ তো আপাতত বেঁচে গেল, কিন্তু তামারের সাথে কি ঘটেছিল? আসলে সেই বিষাক্ত স্প্রে অপারেশন ব্যর্থ হওয়ার পর মোসাদের থেকে এবার একটা নতুন নির্দেশনা দেওয়া হয়েছিল তাকে। কি দেয়া হয়েছিল সেই নির্দেশনায় সে বিষয়ে একটু পরে আসছি। কিন্তু অন্যদিকে আরেকটা ব্যাপার ঘটছিল, সেটা হচ্ছে তামার পিম্যানের কাছ থেকে জানতে পেরেছিল পরের দিন তার বার্থডে, এবং এই বার্থডেতে তার বাবা মানে কাশেম মোহাম্মদই তার ছেলের সাথে একটা কার রেসে অংশ নেবেন। প্রতি বছরই তিনি এটা করে থাকেন। তার বাবা সচরাচর যে কারটাতে চড়ত সেটা পিম্যানের বাসায় ছিল। এই জন্মদিনের পার্টিতে তামারকে আমন্ত্রণ জানিয়েছিল পিম্যান। আসলে এতদিনে পিম্যান তামারকে ভালোবেসে ফেলেছিল, তাই সে চাইছিল তার জন্মদিনে তামারকে তার বাসায় আমন্ত্রণ জানাতে এবং তার বাবা এবং মায়ের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে। আসলে এই বিষয়টা জানার পর মোসাদ তামারকে সেই বিশেষ নির্দেশনাটা দিয়েছিল। সেটা হলো কাশেম মোহাম্মদ যে গাড়িটা চালায় সেটা ছিল একটা স্পোর্টস কার, এবং এই গাড়িটার সফটওয়্যার হ্যাকিংয়ের মাধ্যমে দূর থেকেই সেটাকে নিয়ন্ত্রণ করা যেত। তবে তার জন্য একটা ডিভাইস তাতে ইনস্টল করার দরকার ছিল, আর এটাকেই মোসাদ একটা সুযোগ হিসেবে দেখেছিল।
মোসাদ চাইছিল জন্মদিনের রেসের সময় তার গাড়িটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে অ্যাক্সিডেন্ট ঘটাতে। তবে একই সাথে তামার যে পিম্যানের সাথে কাশেমের ওখানে যাবে এটাকেও তারা বিবেচনায় রেখেছিল। মোসাদ চাইছিল গাড়ির প্ল্যানটা যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে তামার যেন যে করেই হোক কাশেমকে শেষ করে। কিন্তু এই বিষয়টি নিয়ে মারজানের সাথে ইউলিয়া যখন আলাপ করে তখন মারজান তাকে বলে এতে তামারের জীবন সংশয় হবে, কিন্তু ইউলিয়া এই কথার কোনো পাত্তাই দেয় না, বরং তাকে উল্টো এটা বলে তামারের জন্য এটা একটা সুইসাইড মিশন আর এটা তাকে মেনে নিতেই হবে। এতে তামার বেঁচে থাকলো কি মারা গেল তাতে মোসাদ বা ইসরায়েলের কিছু যায় আসে না। যা হোক, এদিকে বিষয়গুলো যখন এভাবে চলছে তখন তামারকে পিম্যানের বাসায় দেখা যায় এবং তার পিছনে পিছনে মিলাদকেও দেখতে পাওয়া যায়। ওদের এখানে আসার কারণ হচ্ছে তামার পিম্যানকে একদিকে ব্যস্ত রাখবে এবং অন্যদিকে মিলাদ একটা ডিভাইস কাশেমের গাড়িটাতে ইনস্টল করে দেবে, যেটা পিম্যানের বাসায় রাখা হয়েছিল, আপনাদের আগেই বলেছি। কিন্তু পিম্যানের সাথে এক মেয়ের প্রেম ছিল। মিলাদ যখন নিচে কাজ করছে এবং তামার যখন পিম্যানের সাথে সময় কাটাচ্ছে ঠিক তখন সেই মেয়েটা পিম্যানের ওখানে এসে উপস্থিত হয়। পিম্যানের সাথে তামারকে দেখে একেবারে রেগে আগুন হয়ে যায় সে, ফলে একটা ঝামেলা তৈরি হয় আর সে কারণে তামারকে বেরিয়ে আসতে হয় পিম্যানের বাসা থেকে। আর এদিকে স্বাভাবিকভাবেই মিলাদকেও বেরিয়ে আসতে হয়, তবে সে কাজটা শেষ করতে পারে না। বাসায় ফিরে তামার যখন জানতে পারে মিলাদ কাজটা শেষ করতে পারেনি তখন সে মিলাদের উপরে ভীষণ রাগ করে। তবে সে একই সাথে সিদ্ধান্ত নেয় পিম্যান যদি তাকে সত্যিই তার বাবার বাড়িতে নিয়ে যায় বার্থডে পার্টিতে তাহলে তাকেই সেটা শেষ করতে হবে সেখানে। কিন্তু মোসাদের সাথে সংশ্লিষ্ট সবাই যেটা মনে করেছিল সেটা একেবারে সহজ ছিল না। এই বিষয়টা মোসাদও জানতো, তাই মারজানকে একটা কাজ করতে দেখা যায়। সেদিন সে ফারাজ কামালির বাসায় গিয়ে হাজির হয় এবং গত রাতে তার হাতে যে আলী খুন হয়েছিল সেই ঘটনার কিছু ফুটেজ তাকে দেখায়। মারজান ফারাজকে বলে তোমাকে এখন থেকে মোসাদের হয়ে কাজ করতে হবে। এরপর সে কাশেম মোহাম্মদীকে কিভাবে হত্যা করার প্ল্যান করেছে সেই বিষয়ে একটা ব্রিফিং দেয়। সেই সাথে বলে তোমাকে আগামীকাল পিম্যানের জন্মদিনের পার্টিতে প্রধান নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টা আমরা জানতে পেরেছি, তাই ভেতরে তামার যখন প্রবেশ করবে তখন তার নিরাপত্তার বিষয়টাও তোমাকে দেখতে হবে। ফারাজের সাথে মারজান এ ধরনের আলাপ করছিল শুধুমাত্র মোসাদের জন্যই নয়, বরং সে যখন জানতে পারল ইউলিয়ার কাছে তামারের কোনো দামই নেই তখন সে সিদ্ধান্ত নেয় ফারাজকে কাজে লাগানোর। আর এ কারণেই আলীর খুনে তাকে জড়িয়ে একটা ফাঁদে ফেলতে চাইছিল মারজান। তো মারজানের প্রস্তাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হতে হয় ফারাজকে। তো এরপর দেখা যায় পরের দিন পিম্যানের জন্মদিনে সে তামারকে নিয়ে পাহাড়ের উপরে অবস্থিত তাদের বাংলো বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু তখনও কাশেম মোহাম্মদ এসে পৌঁছেছিলেন না। বাড়িতে ঢুকে পিম্যান তামারের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। পিম্যানের মা তামারকে দেখে ভীষণ খুশি হয়, কারণ তিনি ধরেই নিয়েছিলেন এই মেয়ে তার ছেলের বউ হতে চলেছে। তো এর মধ্যেই সেই বাড়িতে কাশেম মোহাম্মদী এসে পৌঁছায়। পিম্যান তার বাবার সাথে দেখা করতে বেরিয়ে গেলে তামার সেই গাড়িটার কাছে গিয়ে হাজির হয়, যেটাতে তাকে ডিভাইসটা ইনস্টল করে দিতে হবে এবং কিছুক্ষণের চেষ্টায় সে সফল হয় এবং মিলাদকে সেটা জানিয়েও দেয়। দেখা যায় মিলাদ সেটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ওদিকে কাশেম মোহাম্মদী তার বাড়িতে উপস্থিত সকলের সাথে পিম্যানকে পরিচয় করিয়ে দিতে শুরু করে এবং তারপর সে ঘোষণা করে ছেলের সাথে সে একটা কার রেসে অংশ নিতে যাচ্ছে। তার ঘোষণায় এবার সবাই হাততালি দিয়ে ওঠে। এরপর দুটো স্পোর্টস কার তাদের সামনে এনে হাজির করা হয়, কিন্তু কাশেম মোহাম্মদী বলেন আজ তিনি তার আগের গাড়িতে উঠবেন না, এর পরিবর্তে সে অন্য একটা গাড়িতে উঠবে আর তার গাড়িটা চালাবে পিম্যান। কাশেম এটা ছেলের খুশির জন্য করলেও সামনে যেটা হতে চলেছিল সেটার ফলাফল ছিল ভয়াবহ। কার রেস যখন শুরু হয় তখন তামার এই বিষয়টা খেয়াল করে আটকে ওঠে, কারণ সে গাড়ি পরিবর্তনের বিষয়টা জানতে পারলেও দূরে থাকা মিলাদ তো এটা জানতো না। তাই সে মিলাদকে পুরো বিষয়টা বলে দেয় এবং এই মিশনটা বাতিল করার নির্দেশ দেয়। কিন্তু অন্যদিকে মোসাদ মিলাদকে বলেছিল তার অপারেশন জারি রাখতে। তারা তাকে নির্দেশ দিয়েছিল যেহেতু গাড়ি পরিবর্তন হয়েছে তাই পিম্যানের গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেটা দিয়ে কাশেমের গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার। এই দ্বৈত নির্দেশনায় মিলাদ এবার কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে মোসাদের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখা যায় ছুটে চলেছে দুটো কার এবং একটু পরেই পিম্যান তার গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং সেটা কাশেম মোহাম্মদের গাড়িটাকে ধাক্কা দিতে গিয়ে
পিমেনের গাড়িটা মিস করে এবং সেটা গভীর খাদে পড়ে যায়। আর বলাই যায় কারটা বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই মৃত্যু হয় কাশেম পুত্র পিমেনের। এই ঘটনাটা সবাই ড্রোন ক্যামেরার মাধ্যমে লাইভ দেখছিল। আর এরকম একটা মর্মান্তিক বিষয় চোখের সামনে ঘটে যাওয়ায় সবাই আঁতকে উঠেছিল। অন্যদিকে তামারেরও পিমেনের জন্য খুব খারাপ লাগতে শুরু করে। এদিকে কাশেম মোহাম্মদীকে দেখা যায় ছেলের শোকে একেবারে পাথর হয়ে গিয়েছে। পরিবেশটা সত্যি প্রচণ্ড রকমের শোকাবহ হয়ে উঠেছিল। নিরাপত্তা ব্যবস্থাও ঢিলে হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই সেখান থেকে কাশেমকে শেষ করার চিন্তা বাদ দিয়ে বাসায় ফিরে আসে তামার রাবিনিয়ান। বাড়ির মধ্যে ঢুকে সে মিলাদের কাছে প্রথমেই জানতে চায় কেন সে এটা করলো। মিলাদ উত্তর দেওয়ার আগেই মারজান বলে ওঠে, আমার কারণেই মিলাদ এটা করেছে। এর জন্য মিলাদ নয়, আমি দায়ী, কারণ তাকে নির্দেশটা আমি দিয়েছিলাম। এ সময় তামার রেগে আগুন হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় ফারাজ সেই বাসায় গিয়ে হাজির হয়। তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে নিজেও একজন রেভলিউশনারি গার্ড নাকি মোসাদের এজেন্ট সেটা বুঝতে পারছিল না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা বলাই যায় মোসাদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন ফারাজ কামালি। ফারাজ এবার মারজান সহ অন্যদের কাছে জানতে চায় এবার তাদের প্ল্যানটা কি, কারণ কাশেম মোহাম্মদী তো এখনও দিব্যি বেঁচে আছে, যার জন্য এত সব আয়োজন, অথচ সেই লোকটাই এখনও মরেনি। সে আরও বলে আগামী দিন প্রিম্যানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে, অনেকেই থাকবে সেখানে উপস্থিত। কিন্তু এর মধ্যে হয়তো ইরানি গোয়েন্দারা জেনেও যাবে যে এটা কোনো দুর্ঘটনা ছিল না। কাশেম এক সময় জেনে যাবে এটা যে একটা স্যাবোটাজ ঘটিয়ে তার ছেলেকে খুন করেছে মোসাদ। ফারাজের কথায় এবার সত্যিই চিন্তায় পড়ে যায় সবাই। তবে সাথে সাথে তামার বলে, কাশেমকে যেভাবেই হোক মারতেই হবে আমাকে, আমি কাল নিজে গিয়ে তাকে মেরে আসব। কিন্তু ফারাজ উত্তর দেয় এটা এত সহজ কাজ নয়, কারণ আজ সে পিম্যানের সাথে গিয়েছিল, কিন্তু শেষকৃত্যে যেতে হলে পারমিশন লাগবে, যেটা তামারের কাছে নেই। তার কথার সূত্র ধরে এবার মারজান বলে ওঠে, তামারকে ঢোকার ব্যবস্থা তোমাকেই করতে হবে ফারাজ। তো মোটামুটি আলোচনায় এরকম একটা সিদ্ধান্ত হয় যে পিম্যানের শোক পালনের জন্য তামার ফারাজের সহায়তায় ভেতরে ঢুকে কাশেম মোহাম্মদের বিষয়টা ফয়সালা করবে। এরপর ফারাজ বিদায় নিলে মারজান এই বিষয়টাও অনুমতি নেওয়ার জন্য ইউলিয়াকে ফোন করে। কিন্তু ইউলিয়া সব শুনে এই প্ল্যানটা সাথে সাথেই বাতিল করে দেয়। সে বলে তাদের কাছে এখন আর কোনো চান্স নেই, আবার ভেতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। তারা কাশেমের বিষয়টা পরবর্তীতে অন্য ব্যবস্থা নেবে, মিশনটা অ্যাভয়েড করার নির্দেশ দেয় সে। আর এই নির্দেশনা পেয়ে মারজানের মনটা যায় ভেঙে। সে ইউলিয়াকে কিছু সাথে সাথে না বললেও পরের দিনের অপারেশনটা বহাল রাখার সিদ্ধান্ত নেয় সে। তো পরের দিন দেখা যায় তামার ফারাজের সহায়তায় কাশেম মোহাম্মদীর বাংলো বাড়ির ভেতরে গিয়ে ঢুকেছে এবং বাইরে একটা গাড়ির মধ্যে থেকে তামারের সাথে যোগাযোগ রেখে চলেছে মারজান এবং মিলাদ। ওদিকে ভেতরে গিয়ে তামার দেখা করে পিম্যানের মায়ের সাথে এবং শোক প্রকাশ করে পিম্যানের জন্য। অন্তত এই অংশটুকুতে তামার কোনো নাটক করেনি। কিন্তু এর মধ্যে একটা সিসি ক্যামেরায় তামারকে দেখতে পায় ইউলিয়া। আসলে এইসব সিসি ক্যামেরাগুলো হ্যাক করে রেখেছিল মোসাদ, তাই কে কে উপস্থিত হয়েছিল পিম্যানের শোক সভায় সেটা তারা দেখতে পাচ্ছিল। তামারকে দেখি ইউলিয়া বুঝে যায় মারজান তার নির্দেশ অমান্য করে তামারকে ভেতরে ঢুকিয়েছে। ফলে সে তার সেই ড্রাইভারকে এবার নির্দেশ দেয় সে যেন মারজানকে দিয়ে তামারের অপারেশনটা বাতিল করে। ড্রাইভার এবার একটা পিস্তল নিয়ে মারজানের দিকে বাড়িয়ে ধরে এবং তাকে জিম্মি করে ইউলিয়ার নির্দেশটা তাকে শোনায়। এ সময় মারজান ইউলিয়ার সাথে কথা বলে এবং ইউলিয়া তাকে বলে, তোমাকে 15 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যেই তামারকে যেভাবেই হোক বের করে নিয়ে আসবে, তা না হলে তোমাদের সবাইকে ধরিয়ে দেওয়া হবে রেভলিউশনারি গার্ডের হাতে। কিন্তু এরপর মারজান তামারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে বাধ্য হয়েই ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মারজান এবং ফারাজের সহায়তায় ভেতরে ঢোকে সে। এদিকে আরেকটা কাণ্ড ঘটে গিয়েছিল। ফরেন্সিক টিম জানতে পেরেছিল পিম্যানের গাড়ির টেম্পারিংয়ের বিষয়টা এবং সেটা নিয়ে তারা কাশেম মোহাম্মদীর বাড়ির দিকেও এসে পৌঁছেছিল। কিন্তু তাদের থেকে এই ডিভাইসটা নিয়ে নিয়েছিল ফারাজ। ফারাজ জানতো এই ডিভাইস এক সময় কাশেমের হাতে পৌঁছাবে, তাই সে কাশেমকে মারার একটা প্ল্যান বি রেডি করে রেখেছিল। এই প্ল্যান বির বিষয়টাতে একটু পরে আসছি। তো মারজান ভেতরে ঢুকে কি দেখতে পেল? আসলে মারজান একসময় তামারের সাথে দেখা করে এবং তাকে মোসাদের নির্দেশটা শোনায়। কিন্তু তামার কিছুটা অমত করলেও সে একটু সময় চায়। এরপর দেখা যায় তামার পিম্যানের ডেড বডিটা যেখানে রাখা আছে সেদিকে এগিয়ে যায়, কিন্তু সে গিয়ে দেখতে পায় ভেতরে কাশেম মোহাম্মদীকে। তবে অবাক করা বিষয় হচ্ছে এই অবস্থাতেও তামার তাকে হত্যা করার কোনো পদক্ষেপই নেয় না। আর এর কারণ ছিল ফারাজ। এখানে আসার পথে ফারাজের সাথে তামারের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে একটা পরিকল্পনা হয়।
পরিকল্পনাটা ছিল এমন যে তামার এখন কাসেমকে এখানে খুন করলে তাকে ধরা পড়তে হবে, তাই সে যেন তাকে এখন খুন না করে বাইরে বেরিয়ে যায় এবং তার প্ল্যান বিটা বাস্তবায়ন করে। এখন আসছে প্ল্যান বি এর বিষয়ে। প্ল্যান বিটা ছিল যে ডিভাইসটা ফরেন্সিক উদ্ধার করে নিয়ে এসেছিল সেটার মধ্যে একটা বোমা বসিয়ে দিয়েছিল ফারাজ এবং সেটাকে একটা ফোনের মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যেত। আর এই দায়িত্বটাই সে দিয়েছিল তামারকে। ফলে তামার ফারাজের কথা মেনে নিয়ে বাইরে চলে আসে এবং তার সিগন্যালের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে মারজানকে দেখা যায় নাহিদের সাথে, কিন্তু নাহিদের মনে ছিল মারজানের জন্য প্রচণ্ড ঘৃণা। ফারাজকে যখন বিষ প্রয়োগ করেছিল মারজান, তারপর থেকেই সে ক্ষণ গুনছিল কখন মারজানের ক্ষতি করবে সে। আর এ কারণেই সে সবসময় সাথে একটা বিষাক্ত স্প্রে নিয়ে ঘুরত। তো এ সময় কথা বলার এক পর্যায়ে নাহিদ স্প্রেটা মারজানের চোখে মুখে স্প্রে করে দেয়। ফলে দেখা যায় খুব দ্রুত মৃত্যু হয় মারজানের। এদিকে ফারাজের হাত থেকে অন্য এক অফিসার সেই ডিভাইসটা নিয়ে কাসেম মোহাম্মদীর হাতে দেয়। কাসেম এ সময় পিম্যানের ডেড বডির পাশে একাই বসেছিল, কিন্তু ডিভাইসটা হাতে নিয়ে সে যখন পিম্যানের মৃত্যুর বিষয়টা কিভাবে হয়েছিল সেটা জানতে পারে, তখন রেগে একেবারে আগুন হয়ে যায়। আর ঠিক সেই সময় তার ফোনে একটা ভিডিও কল আসে। সেটা রিসিভ করার পরেই সে তামারকে দেখতে পায়, কিন্তু তামারকে তো কাসেম চিনত না। তাই সে তাকে জিজ্ঞাসা করে তার পরিচয় সম্পর্কে। এ সময় তামার বলে, কাসেম মোহাম্মদী, আপনি আমাকে না চিনলেও আরিজুকে তো চিনতেন। আমার খালা আরিজুকে, তাকে এবং তার স্বামীকে আপনি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, আর এখন আমি সেটার প্রতিশোধ নেব। আপনি সেই ঘটনার পুরস্কার পাবেন। এটা বলার সাথে সাথেই বিস্ফোরিত হয় সেই ডিভাইসে লুকানো বোমাটি। আর বলাই বাহুল্য, কাসেম মোহাম্মদী সহ অনেকেই মারা যায় এতে। বাইরে যারা দাঁড়িয়েছিল তারা বুঝতেই পারেনি কি থেকে কি হয়ে গেল। এটা মোসাদ হেডকোয়ার্টারে বসে ইউলিয়াও দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, ফারাজ কেন তার নিজের কমান্ডারের সাথে এমন একটা কাজ করতে পারল? শুধু কি তার হিস্ট্রির কারণেই? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তার হিস্ট্রি একটা বড় কারণ তো নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বড় কারণ হচ্ছে এই লোকটাকে সে একেবারেই পছন্দ করতো না। ফারাজ চাইছিল রেভলিউশনারি গার্ডের নেতৃত্বে অন্য কেউ আসুক। বিস্ফোরণের পর ফারাজ তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসে এবং বাইরে দাঁড়ানো তামার এবং মিলাদ রওনা হয় তাদের জন্য দাঁড় করানো একটা গাড়িতে ওঠার জন্য। কিছুক্ষণ পর ওরা দুজন একটা জায়গায় এসে পৌঁছায় এবং তাদের জন্য দাঁড় করিয়ে রাখা একটা গাড়ি দেখতে পায়। মিলাদ প্রথমে সেই গাড়িতে গিয়ে ওঠে, কিন্তু যখন সে সেটা স্টার্ট দেয় ঠিক তখন বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকাটা। আর বলাই বাহুল্য, গাড়ি বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে মিলাদ থাকায় সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় সে। আর গাড়ি বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ে তামার, কিন্তু চোখের সামনে তার প্রিয়তমকে মরতে দেখে প্রচণ্ড শোকে বিহ্বল হয়ে পড়ে সে। কিন্তু সাথে সাথে সে বুঝতে পারে তাকেও মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছিল। তাই সে সেখান থেকে এবার দৌড়ে পালিয়ে যায়। আর একই সাথে শেষ হয় তেহরানের দ্বিতীয় সিজনের গল্পের। আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিজন 3-র গল্পে অনেক ভিন্নতা আসবে, কারণটা শেষের সিনেই আমরা বুঝে গিয়েছি। তবে তেহরানের সিজন 3 কবে আসবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি অ্যাপেল টিভি কর্তৃপক্ষ। গত 2023-এর ডিসেম্বরে সিজন 3টা রিলিজ হওয়ার কথা থাকলেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়। যা হোক, যখনই রিলিজ হোক না কেন সিজন 3, সেটার এক্সপ্লেন অবশ্যই আমার এই চ্যানেল থেকে আসবে। তো কেমন লাগলো পুরো সিরিজটা আপনারা সেটার কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন এবং রেকমেন্ড করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, ভিডিওগুলোকে লাইক করুন, তাহলেই হয়তো আমার এই পরিশ্রমের সফলতা আসবে। সো ভালো থাকুন বন্ধুরা, সবাইকে টেক কেয়ার।